21 আগস্ট গ্রেনেড হামলা মামলায় খালাসের রায়ের বিরুদ্ধে আপিল করেছে রাষ্ট্রপক্ষ। বিষয়টিকে বেশ ইতিবাচক হিসেবেই দেখছেন আসামি পক্ষের আইনজীবীরা। তারা আশা করছেন আপিল বিভাগেও বহাল থাকবে হাইকোর্টের এই রায়। এদিকে অবৈধ অস্ত্র উদ্ধারের মামলায় বিচারিক আদালতের দেয়া 17 বছরের সাজা থেকে খালাস পেয়েছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। শুনানিতে উচ্চ আদালত বলেন অবৈধভাবে বাবরকে এই সাজা দেওয়া হয়েছিল। বিস্তারিত জানাচ্ছেন মাইনুল মারুফ। 17 বছর কারাবাসের পর গত 16 জানুয়ারি জামিনে মুক্তি পান সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। 111 সরকারের আমলে সাবেক এই মন্ত্রীকে গ্রেফতারের পর তার বিরুদ্ধে 10 ট্রাক অস্ত্র মামলা, 21 আগস্টের গ্রেনেড হামলা মামলা সহ বেশ কয়েকটি মামলা দায়ের করা হয়। তবে 5 আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর একে একে বেরিয়ে আসছে মামলাগুলোর পেছনের ঘটনা। বুধবার সাবেক এই মন্ত্রীর বিরুদ্ধে দায়ের করা অবৈধ অস্ত্র মামলায় তাকে খালাস দিয়েছেন হাইকোর্ট। শুধু তাই নয়, তার 17 বছরের কারাদণ্ডকে অবৈধ ঘোষণা করেন আদালত। আইনজীবীরা বলছেন বিতর্কিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে সাক্ষ্য দিতে রাজি না হওয়ার কারণেই তাকে এই মামলায় ফাঁসানো হয়েছে। এটি সম্পূর্ণটাই অবৈধ আটক আদেশ হিসেবে বিবেচিত হবে। তার আটক আদেশটাই ছিল অবৈধ, সাজাটা তো অবশ্যই অবৈধ ছিল। এই ফাইন্ডিংসের ভিত্তিতে আজকে তাকে বেকসুর খালাস করেছেন। এই মামলার মধ্য দিয়ে জনাব লুৎফুজ্জামান বাবরের আর কোনো সাজা বাংলাদেশের কোনো আদালতে থাকলো না। এর মধ্য দিয়ে সবকটি মামলার সাজা থেকে মুক্ত হলেন বাবর। ফলে তার আর নির্বাচনের প্রার্থী হতে কোনো বাধা নেই বলেও জানান তার আইনজীবী। তিনি বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষাকে সামনে রেখে পরবর্তী রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করবেন। এদিকে একই দিন 21 আগস্ট গ্রেনেড হামলা মামলায় তারেক রহমান সহ 49 জনকে খালাস দিয়ে গত 1 ডিসেম্বর হাইকোর্টের দেয়া আদেশের বিরুদ্ধে আপিল করেছে রাষ্ট্রপক্ষ। বুধবার মামলাটি ছিল আপিল বিভাগের কার্যতালিকায়। তবে অনেকের প্রশ্ন, খালাসের রায়ের বিরুদ্ধে কেন আপিলে গেল রাষ্ট্রপক্ষ? তবে রাষ্ট্রপক্ষের আপিলের বিষয়টিকে ইতিবাচক হিসেবেই দেখছেন আসামিপক্ষের আইনজীবীরা। তারা বলছেন সর্বোচ্চ আদালত থেকেই চূড়ান্ত ফয়সালা আসা উচিত। আপিলেও খালাসের রায় বহাল থাকবে বলে আশা করেন তিনি। যেহেতু রাষ্ট্র আপিল দায়ের করার এখতিয়ার রাখে এবং তারা যে পূর্ণাঙ্গ রায়ের বিরুদ্ধে আপিল দায়ের করেছে, আমি মনে করি আইনের শাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে এরকম আপিল দায়ের করে সর্বোচ্চ আদালতে এগুলো নিষ্পত্তি হওয়া সকলের জন্যই কল্যাণকর এবং মঙ্গলকর। আলোচিত এই মামলায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ 19 জনকে মৃত্যুদণ্ড দিয়েছিল বিচারিক আদালত। আর তারেক রহমান সহ 19 জনকে দেয়া হয় যাবজ্জীবন কারাদণ্ড। বিভিন্ন মেয়াদে সাজা হয় 11 জনের। হাইকোর্টের রায়ে খালাস পান সব আসামি। মাইনুল মারুফ, 71, ঢাকা। রাজধানীর বনশ্রী এলাকায় 7 বছরের শিশুকে ধর্ষণের অপরাধে গৃহশিক্ষক জাহিদুল ইসলামকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। বুধবার ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল 3-এর বিচারক রোকসানা বেগম হ্যাপি এই রায় দেন। মামলা সূত্রে জানা যায় 2021 সালের 23শে মার্চ ভুক্তভোগী শিশুটির বাসায় পড়াতে যান গৃহশিক্ষক জাহিদ। খালি বাসার সুযোগে শিশুটিকে ধর্ষণ করেন তিনি। পরে ভুক্তভোগী শিশুর বাবা মামলা করেন। বিস্তারিত জানাচ্ছেন মাইনুল মারুফ। 2021 সালে রাজধানীর বনশ্রী এলাকায় একটি বাসায় বাথরুমের দরজা আটকে 7 বছরের এক শিশুকে ধর্ষণ করে গৃহশিক্ষক জাহিদুল ইসলাম। এই ঘটনায় খিলগাঁও থানায় একটি মামলা দায়ের করা হয়। মামলার 4 বছর পর এলো রায়। অপরাধ প্রমাণিত হওয়ায় আসামিকে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের রায় দেন আদালত। ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল 3-এর বিচারক মোসাম্মদ রোকসানা বেগম হ্যাপি এ রায় দেন। রায় শেষে রাষ্ট্রপক্ষের আইনজীবী বলেন ভুক্তভোগীর পরিবার ন্যায় বিচার পেয়েছেন। অবজারভেশনে বলছে যে শিশুটা, যে নিষ্পাপ শিশুটা, তার শিক্ষক মানে আরবির শিক্ষকের কাছে সে নিরাপদ না, তার কাছে মানে পৃথিবীর কোনো নারী নিরাপদ না। কোনো দর্শক আসামিকেই মানে রাষ্ট্র, কোর্ট, আদালত তাকে ক্ষমা করবে না। তবে মৃত্যুদণ্ডের রায়ে ক্ষোভ জানিয়ে আসামিপক্ষের আইনজীবী বলেন এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে যাবেন তারা। এই মামলাটা বিলম্বে এজাহার করেছে, আর বিলম্বে এজাহার দায়ের করাও সেটা সন্দেহজনক। তদন্তকারী কর্মকর্তা যিনি ছিলেন তিনি এই মামলার কোনো আলামতও উনি জব্দ করেন নাই। আসামি জাহিদুল ইসলামকে মৃত্যুদণ্ডের পাশাপাশি 50,000 টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। অনাদায়ে তাকে আরও 6 মাসের বিনাশ্রম কারাভোগের নির্দেশ দেওয়া হয়েছে। মাইনুল মারুফ, 71, ঢাকা। এদিকে খিলক্ষেতে ধর্ষণের শিকার শিশুটির অবস্থা স্থিতিশীল আছে বলে জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসির চিকিৎসক।
আর ধর্ষণে অভিযুক্ত গণপিটুনির শিকার কিশোরটির অবস্থা এখনও শঙ্কামুক্ত নয় বলে জানিয়েছেন চিকিৎসকরা। মঙ্গলবার রাতে খিলক্ষেত থানায় ধর্ষণ এবং পুলিশের ওপর হামলার ঘটনায় দুটি পৃথক মামলা হয়েছে, জানাচ্ছেন নাদিয়া শারমিন। মঙ্গলবার খিলক্ষেতে 5 বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ ওঠে। রাতে এই ঘটনায় জড়িত এক কিশোরকে আটক করে পুলিশ। পরে তাকে থানায় নিয়ে যাওয়ার সময় অভিযুক্ত কিশোর ও পুলিশের উপর হামলা চালায় এলাকাবাসী। আহত হয় কয়েকজন পুলিশ সদস্যও। পরে ধর্ষণের শিকার শিশু এবং গণপিটুনিতে আহত কিশোর দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে চিকিৎসাধীন ভুক্তভোগী শিশুটি। তার শারীরিক অবস্থা ভালো আছে বলে জানিয়েছেন চিকিৎসক। গণপিটুনির শিকার অভিযুক্ত কিশোরের শারীরিক অবস্থা স্থিতিশীল হলেও শঙ্কামুক্ত নয় বলে জানিয়েছেন চিকিৎসক। তার সিটি স্ক্যানে যেটা দেখা যাচ্ছে যে ওখানে মাথার ব্রেনের ভিতরে কোনো রক্তক্ষরণ বা এই জাতীয় কিছু নাই। তো এখন আজকের যে কন্ডিশন সেটা তার শারীরিক অবস্থায় স্থিতিশীল আছে। আমরা আশা করছি দ্রুততম সময়ে চিকিৎসা সম্পন্ন করে তাকে হয়তো যথাযথ কর্তৃপক্ষের কাছে আমরা হ্যান্ডওভার করতে পারবো। শঙ্কামুক্ত এখনই বলা যাচ্ছে না, কন্ডিশন ইমপ্রুভ করছে। তবে অভিযুক্ত কিশোরের দাবি তাকে সন্দেহের বশে মারধর করা হয়েছে। ভুক্তভোগী শিশুটির স্বজনদের অভিযোগ, ধর্ষণের পর শিশুটিকে চুপ থাকার জন্য হুমকি দেওয়া হয়েছিল। এখনো তাদের উপর হুমকি আসছে। ওই এলাকার লোকজন বেশি তো আমাদের ফ্যামিলির হুমকি দিতেছে, ছেলের যদি কিছু হয়ে যায় বা আমাদের মারধর করবে এই সেই এরকম হুমকি দিতেছে। ওই এলাকার ওই ওদেরই দেশের লোক অনেক লোকজন আছে। ধর্ষণের ঘটনায় খিলক্ষেত থানায় মামলা করেছে শিশুটির বাবা। আর কর্তব্যে বাধা, পুলিশের উপর হামলা ও গাড়ি ভাঙচুরের অভিযোগে আরেকটি মামলা করেছে পুলিশ। তো ঘটনার প্রেক্ষিতে দুটো মামলা দায়ের করা হয়েছে। যিনি ভিকটিমের বাবার আবেদনের প্রেক্ষিতে একটা নারী শিশু নির্যাতন দমনের মামলা করা হয়েছে। এছাড়া পুলিশের কর্তব্য কাজে বাধা প্রদানের অভিযোগে আরও একটি মামলা করা হয়েছে এবং ওই মামলায় 2 জনকে গ্রেপ্তার করা হয়। পুলিশের উপর হামলায় জড়িতদের শনাক্ত ও ধর্ষণের ঘটনা তদন্তের কাজ চলছে বলে জানিয়েছে পুলিশ। পরবর্তীতে আমরা প্রয়োজনীয় আইনি কার্যক্রম গ্রহণ করব। নাদিয়া শারমিন, 71, ঢাকা। ঋণের নামে আইএফআইসি ব্যাংক থেকে 7,000 কোটি টাকারও বেশি আত্মসাতের অভিযোগ উঠেছে ব্যাংকটির সাবেক চেয়ারম্যান সালমান এফ রহমানের বিরুদ্ধে। কাগজে প্রতিষ্ঠান তৈরি করে ঋণ নিয়ে সেই টাকা বিনিয়োগ করা হতো বেক্সিমকোতে। এদিকে যুক্তরাষ্ট্রে 9টি ফ্ল্যাট সহ 68 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সাবেক এমপি আব্দুস সোবাহান গোলাপের বিরুদ্ধে মামলা করেছে দুদক। জেমসন মাহবুবের প্রতিবেদন। পতিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান দেশের শেয়ার বাজারের কারসাজির অন্যতম হোতা বলেও পরিচিত তিনি। দেশের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে প্রভাব খাটিয়ে একের পর এক ঋণ জালিয়াতির অভিযোগ ওঠে আইএফআইসি ব্যাংকের চেয়ারম্যান সালমান এফ রহমানের বিরুদ্ধে। দুদকের তথ্য বলছে 2015 সালে আইএফআইসি ব্যাংকের চেয়ারম্যান পদে বসেন সালমান। ছেলে শায়ান এফ রহমানকে বসান ব্যাংকের সহ সভাপতির চেয়ারে। এরপর বাবা ছেলে মিলে নতুন কাগজে প্রতিষ্ঠান তৈরি করে এসব প্রতিষ্ঠানের নামে ঋণ অনুমোদন করেন। পরে সেই টাকা বিনিয়োগ করা হয় সালমান এফ রহমানের মালিকানাধীন বেক্সিমকোর বিভিন্ন প্রতিষ্ঠানে। এভাবে কাগজে প্রতিষ্ঠানের নামে 2,375 কোটি টাকা আত্মসাতের অভিযোগ অনুসন্ধান করছে দুদক। এ বিষয়ে ব্যাংকের ডিএমডি শাহ মোহাম্মদ মঈনুদ্দিন, ইকবাল পারভেজ চৌধুরী সহ 4 জনকে জিজ্ঞাসাবাদ করে দুদক। দুদকের সূত্র বলছে 2,000 কোটি টাকা নয়, অন্তত 14টি কাগজে প্রতিষ্ঠানের মাধ্যমে আইএফআইসি ব্যাংক থেকে 7,129 কোটি টাকা আত্মসাৎ করে সালমান শায়ান। ঋণের নামে সবচেয়ে বেশি টাকা সরানো হয় 2022 থেকে 24 সালে। আমার আইডিয়া নেই, আমি এখানে নতুন এসেছি, আমি আসছি 6 মাস হয়েছে। আমি আসছি যে ফেব্রুয়ারি মাসে গত বছর। এই অনুসন্ধান সংক্রান্তে অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তিদের মধ্য থেকে 4 জনকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছে। এদিকে যুক্তরাষ্ট্রে 9টি ফ্ল্যাট সহ 68 কোটি টাকা অবৈধ সম্পদ ও 97 কোটি টাকা সন্দেহজনক লেনদেনের অভিযোগে সাবেক সংসদ সদস্য আব্দুস সোবাহান গোলাপের বিরুদ্ধে মামলা করেছে দুদক। ক্ষমতার অপব্যবহার, বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের কুইন্সে
9টি ফ্ল্যাট ও বাড়ি সহ 97,63,00,000 টাকারও বেশি অস্বাভাবিক এবং সন্দেহজনক লেনদেন করার অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। এছাড়া ইসলামী ব্যাংকের টাকা আত্মসাতের ঘটনায় দায়ের করা মামলার 20 আসামির বিরুদ্ধে বিদেশ যাত্রা নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। জেমসন মাহবুব, 71, ঢাকা। বড় কোনো বাজেট নয়, 2025-26 অর্থ বছরের বাজেট হবে বাস্তবমুখী। বাজেটে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও কর্মসংস্থান সৃষ্টির উপর জোর দেওয়া হবে বলে জানালেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেহউদ্দিন আহমেদ। দুপুরে সচিবালয়ে গণমাধ্যমের কর্তা ব্যক্তিদের সাথে বাজেট নিয়ে মতবিনিময়ে তিনি একথা বলেন। অন্তর্বর্তী সরকার এনবিআর সহ বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান সংস্কারের প্রাথমিক কার্যক্রম শুরু করবে। পরে নির্বাচিত সরকার এসে এ কাজ শেষ করবে বলেও জানান তিনি। শারমিন নিরার রিপোর্ট। 2025-26 অর্থবছরে বাজেটে কি থাকবে আর কি থাকবে না, জোর দিতে হবে কোন কোন খাতে, এসব নিয়ে হিসাব কষছে অর্থ মন্ত্রণালয়। আর তা নিয়ে আলোচনা করতে গণমাধ্যমের শীর্ষ কর্মকর্তাদের সাথে বৈঠক করেন অর্থ উপদেষ্টা। সূচনা বক্তব্যে আসছে বাজেটের অগ্রাধিকার পাওয়া খাতগুলোর পক্ষে নিজের যুক্তি তুলে ধরেন অর্থ উপদেষ্টা। বলেন, পরবর্তীতে নির্বাচিত সরকার বাজেটের সংশোধন করতে পারবে। এখন যদি আপনি বলেন যে একদম পুরা আপনার ব্যাংকিং পুরো আইন ক্যাপিটাল সেক্টর যে আইন সব চেঞ্জ করে দেয়, এগুলো হবে এই ধরনের ভাবনা চিন্তা করে করতে হবে এগুলো, এবং সেগুলো এটা পলিটিক্যাল গভর্নমেন্ট সেটা আরও বেশি আলাদাভাবে থাকা করবে। মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে অর্থ উপদেষ্টা বলেন, মূল্যস্ফীতি কমানো, কর্মসংস্থান বাড়ানোর উপর জোর থাকবে আসছে বাজেটে। সামাজিক নিরাপত্তা খাতের আওতায় বাড়বে ভাতাও। আয় জনগণের জন্য কর্মসংস্থান, ব্যবসা বাণিজ্যের প্রসার ঘটে, প্রাইভেট সেক্টর, ওটা আমরা চেষ্টা করি। সামাজিক নিরাপত্তা মানে কিছু বাড়াবো, আর ওর মধ্যে কিছুটা আর 20 কতগুলো আছে মানে আনরিজার্ভ, আমি কয়েক লক্ষ টাকা ওগুলো দিয়ে কমিটি নতুন আনবো। টাকার অঙ্কের টাকা সেটা কমবে না। সামাজিক নিরাপত্তা, এডুকেশন এবং আইটিতে অ্যালোকেশন কমবে না। এছাড়া বাংলাদেশ স্বল্পোন্নত দেশ অর্থাৎ এলডিসি থেকে নির্ধারিত সময়ে উত্তরণের বিষয়ে আসছে বাজেটে উল্লেখ থাকবে বলে জানান অর্থ উপদেষ্টা। শারমিন মীরা, 71, ঢাকা। সিগারেটের বিদ্যমান মূল্যস্তর 4 থেকে কমিয়ে 3 করতে চায় জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে রাজস্ব ভবনে প্রাক বাজেট আলোচনায় কথা জানিয়েছেন সংস্থার চেয়ারম্যান। তবে এর বিরোধিতা করেছে সিগারেট কোম্পানিগুলো। দেশীয় শিল্পের সুরক্ষায় নিম্ন স্তরের সিগারেটের দাম কমানোরও দাবি জানিয়েছেন তারা। আর আলোচনায় কর কমানোর দাবি জানান টেলিকম, সিমেন্ট সহ বেশ কিছু খাতের প্রতিনিধিরা। রুহুল আমিনের রিপোর্ট। গত জানুয়ারিতে বাড়ানো হয় সব ধরনের সিগারেটের দাম ও শুল্ক। কোম্পানিগুলোর দাবি, দাম বেড়ে যাওয়ায় চোরাচালান বেড়েছে, কমেছে উৎপাদন, লোকসান গুনছে কোম্পানি। এ অবস্থায় নিম্ন স্তরের সিগারেটের দাম 5 টাকা কমানোর দাবি জানান তারা। পাশাপাশি আসছে বাজেটে সিগারেটের কর আর না বাড়ানোর দাবিও জানান তারা। একসময় আমরা অনেক কম রেভিনিউ দিতাম, এখন স্যার 4,000 সাড়ে 4,000 কোটি টাকা যাচ্ছে, এবং আমরা আশা করছি আপনার বিজ্ঞ মতামত এবং সুপারিশে আমাদেরকে দেশীয় মালিকানাধীন কোম্পানি যদি ইনশাল্লাহ ভালো পলিসি সাপোর্ট পায় আমরা আরো বাড়াতে পারবো। টোটাল স্যার লো সেগমেন্টে 33% দাম বেড়েছে। স্যার বাংলাদেশে ইনফ্লেশন, কনজিউমারের পারচেজিং পাওয়ার চিন্তা করলে যে কোনো একটা প্রোডাক্টের 33% দাম বাড়া ইজ আ হিউজ থিং। জুনে বাজেট হবে স্যার আমি জানি, এবং রেভিনিউ গ্রোথের টার্গেট আছে, সব আছে স্যার, একসঙ্গেই কাজ হবে স্যার। যদি একটু ব্রেক দিতে হবে যে কনজিউমাররা একটু এই ইন্ডাস্ট্রিতে সেটেল আর বাড়ায় না। সিগারেটের প্রকোপ কমাতে মূল্যস্তর কমানোর চিন্তার কথা জানান এনবিআর চেয়ারম্যান। কর ফাঁকি বন্ধে আরও কঠোর হওয়ার কথাও জানান তিনি। বলেন, বিড়ি শিল্পে কর ফাঁকি বন্ধ না হলে কোম্পানি বন্ধ করে দেওয়া হবে। এক পিসও যদি নকল ব্যান্ডরোল আপনাদের ব্যবহার পাই, তাহলে আপনাদের বিরুদ্ধে আমরা অত্যন্ত কঠোর ব্যবস্থা নেব। প্রয়োজন আমরা নতুন আইন করব। আমরা একটু হিসাব করবো, কারণ আজকাল লোকজন কয়েন টয়েন এবং 2 টাকা নোটা ছাপায় না। এটা মানে ধরেন 10 টাকা, 15 টাকা, 20 টাকা এরকম রেঞ্জের মধ্যে যেন থাকে আর কি। আমরা ওইটার মধ্যেই থাকার চেষ্টা করব। মোবাইল অপারেটরদের কর্পোরেট কর কমানো সহ বেশ কিছু দাবি জানায় এ খাতের সংগঠন অ্যামটব। সিমেন্ট শিল্পে দ্বৈত কর আদায় করা হচ্ছে বলে অভিযোগ করেন খাতের উদ্যোক্তারা। আর ওষুধ শিল্প মালিকদের অভিযোগ, আইনের ভূতাপেক্ষ কার্যকারিতা দিয়ে কর চাওয়া হচ্ছে। আমাদের পুরোটাই কিন্তু আসলে নলেজ বেস সোসাইটি করার জন্য, ডিজিটালাইজেশনের জন্য, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস বলেন, এই সমস্ত কিছুর সাথে কিন্তু আমরা সম্পর্কিত। আমরা যে জিনিসটা বলতে চাই
যে আসলে এই কর্পোরেট ট্যাক্সটা স্যার আমাদের যদি আপনি বেরিতভাবে যদি একটু বিবেচনা করে দেখেন। এনবিআর চেয়ারম্যান জানান, ব্যবসার বাধা তৈরি করেও খরচ বাড়ায় এমন বিধান সংশোধন করা হবে, কমিয়ে আনা হবে উৎসে করের চাপও। রুহুল আমিন, ৭১, ঢাকা। অগ্রিম ট্রেন টিকিট বিক্রির জন্য রেলওয়ে ২৯ মার্চ রাজশাহী, রংপুর, খুলনা বিভাগে যাত্রার জন্য ১৬,৬৩৪টি টিকিট ছাড়ে অনলাইনে। সকাল ৮টা থেকে 10:30টার মধ্যে প্রায় সমস্ত টিকিট সেল হয়ে যায়। আর এই টিকিটের জন্য ১,২৩,০০,০০০ বার লগ ইন করতে হয়েছে গ্রাহকদের। অনলাইনে টিকিট বিক্রির কারণে চিরচেনা ভিড়ভাট্টা নেই কমলাপুর রেলওয়ে স্টেশনে। তবে যারা অগ্রিম ছুটি পেয়েছেন, যানজট এড়িয়ে ঢাকা ছাড়তে দেখা যায় তাদের। সুমন মাহমুদের প্রতিবেদনে বিস্তারিত। টিকিট কেনার চিরচেনা সেই যুদ্ধ এখন আর নেই কমলাপুর রেল স্টেশনে। বিগত বছর যখন হাজার হাজার মানুষ লাইনে দাঁড়িয়ে টিকিট কিনতে ভিড় জমাতো কমলাপুরে, সেই স্টেশন এখন একদমই ফাঁকা। শতভাগ টিকিট অনলাইনে বিক্রি করার সিদ্ধান্তের কারণেই এবার অনেকটাই স্বস্তিতে আছেন টিকিট প্রত্যাশীরা। ২৯ তারিখের টিকিট দেওয়া শুরু করছে। সকাল ৮টা থেকে পশ্চিমাঞ্চলের টিকিট দেওয়া হয়েছে। পশ্চিমাঞ্চলের আজকের টোটাল ১৬,৬৩৪টা আসনের বিপরীতে টিকিট দেওয়া হয়েছে। সকাল 10:30 পর্যন্ত আপনার ১৬,০৩৫টা আসন বিক্রি হয়ে গেছে অলরেডি। আর আজকে হিট করা হয়েছে ১,২৩,০০,০০০। বরাবরের মতো এবারও ট্রেনে ভ্রমণের সময় ছাদে বা ইঞ্জিনে বসে চলাচল ঠেকাতে থাকবে কড়াকড়ি। পুলিশ ও আনসার এই বিষয়ে সহযোগিতা করবে বলে জানালেন স্টেশন মাস্টার। ঈদের বিশেষ ট্রেন, সেটা এবার আমাদের দেওয়ানগঞ্জ বাজারের জন্য এক জোড়া আছে, তারপরে পার্বতীপুরের জন্য এক জোড়া আছে, সেটা যাদবপুর থেকে যাবে। আর চট্টগ্রাম থেকে চাঁদপুরের জন্য এক জোড়া বিশেষ ট্রেন আছে। আর এদিকে শোলাকিয়া ঈদের জামাতে যাওয়ার জন্য ভৈরব থেকে কিশোরগঞ্জ এবং ময়মনসিংহ থেকে কিশোরগঞ্জ ঈদের স্পেশাল ট্রেন রাখা হয়েছে। তবে শিক্ষা প্রতিষ্ঠান ছুটি থাকায় অনেকেই প্রিয়জনের সাথে দীর্ঘ সময় থাকার জন্য রাজধানী ছেড়েছেন আগেভাগে। ট্রেনে দেখা যায় যে অনেক গাদাগাদি, একজনের সিটে আরেকজন টিকিট নিয়ে অনেক ভোগান্তিতে পড়তে হয়। এটার জন্য আগে আর্লি যাওয়া, তার থেকে আরেকটা বেশি কারণ হচ্ছে আমাদের হল অফ করে দিবে। তাড়াতাড়ি চলে যাচ্ছি যেন রাস্তাঘাটে কোনো জ্যামজটের মধ্যে না পড়তে হয়। ছুটি পেয়ে গিয়েছি, আর পরের দিক গেলে জ্যাম থাকে প্রচুর, মানুষের ক্রাউড, ধাক্কাধাক্কি, তো একটা হ্যাসেল হয়ে যায়। কলেজ বন্ধ হচ্ছে। আর ২ নম্বর কথা হলো জ্যামে আর কি বেশি জ্যাম বাজে জায়গা, তো ওই জন্য আর কি। রোজার জন্য আমাদের ১ সপ্তাহ আগে থেকেই অনলাইন ক্লাস হয়েছে, তো এই জন্য আগে বাড়ি চলে যাচ্ছি। আগামীকাল ২০ মার্চ ট্রেনের অগ্রিম টিকিট দেওয়ার শেষ দিন। সুমন মাহমুদ, ৭১, ঢাকা। দেশীয় ঐতিহ্যের সাথে পশ্চিমা ফ্যাশনের সংমিশ্রণ ঘটেছে দর্জি বাড়ির এবারের ঈদ পোশাকে। ফ্যাশন হাউসটির এবারের ঈদ কালেকশনসে প্রাধান্য দেওয়া হয়েছে অপেক্ষাকৃত কম উজ্জ্বল রং এবং আরামদায়ক কাপড়কে। দামও রাখা হচ্ছে ক্রেতাদের সাধ্যের মধ্যেই। পাঞ্জাবির পাশাপাশি শার্ট ও টি শার্টের ডিজাইনেও আনা হয়েছে ভিন্নতা। দর্জি বাড়ি বরাবরই হচ্ছে সুতি কাপড়টাকে বেশি প্রাধান্য দেয়, কিন্তু এবার যেহেতু ঈদ, তারপরে আবার একটা ফেস্টিভ্যাল, সো ফেস্টিভ্যালটাকে মাথায় রেখে আমরা সবসময় যে এক্সক্লুসিভ কাপড়টার উপরে প্রাধান্য দিয়ে থাকি সেটা হচ্ছে ব্যাম্বো সিল্ক ফ্যাব্রিক। এটা ইন্ডিয়া থেকে ইম্পোর্ট করা হয়। আমাদের সবসময় যেটা আমাদের ট্রেন্ড বহন করে বা দর্জি বাড়িকে যেটা রিপ্রেজেন্ট করে সেটা কটন ফেব্রিকের উপরেও প্রচুর কাজ করা হয়েছে। পাঞ্জাবি ছেলেদের জন্য বেস্ট, এবং দর্জি বাড়ি অলওয়েজ ছেলেদের জন্যই কাজ করে থাকে। সো আমরা পাঞ্জাবিটাকে অনেক বেশি ফোকাস দিই এবং অনেক বেশি এমফাসাইজ করি পাঞ্জাবিটাকে, এবং অনেক বেশি হার্ড ওয়ার্কিং করে এই লাইনটাকে আমরা ডেভেলপ করি। আমরা লাইট কালারটাকে অনেক বেশি প্রাধান্য দিয়েছি। তারপরেও ছেলেদের কিছু ক্রেজি কালার থাকে, ব্ল্যাক, নেভি ব্লু, অ্যাশ, কফি, বটল গ্রিন, এগুলোর উপরেও আমরা প্রচুর কাজ করেছি এবছর। টি
টি শার্ট পাওয়া যায় আমাদের এখানে 500 টাকার মধ্যে। তারপরে ক্যাজুয়াল শার্ট সেটা 1500 থেকে 1600 টাকার মধ্যে থাকে। তারপরে ক্যাজুয়াল পাঞ্জাবি থাকে, সেটা 2000 টাকার মধ্যে কাস্টমার কিনে ফেলতে পারে। এবং যেটা সবচেয়ে বেশি আকর্ষণীয় প্রোডাক্ট থাকে সেটা হচ্ছে পাঞ্জাবি অলওয়েজ আমার 3000 টাকার মধ্যেই থাকছে। দর্জি বাড়ি বাংলাদেশের ঐতিহ্যের সাথে আমাদের যে ঐতিহ্য আছে সেই ঐতিহ্যের সাথে পশ্চিমা ঐতিহ্যের একটা কোলাবোরেশন করে, একটা মিক্সিং করে। এই জন্য এই দর্জি বাড়ি কিন্তু মার্কেটে আলাদা এবং সেই ধারাবাহিকতার এবারও কোনো ব্যতিক্রম ঘটেনি। অবশেষে অপেক্ষার অবসান। 286 দিন পর নিরাপদে পৃথিবীতে ফিরলেন সুনিতা উইলিয়ামস, বুচ উইলমোর সহ 4 নভোচারী। মঙ্গলবার স্থানীয় সময় বিকেল 5:57 যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের উপকূলে অবতরণ করেছে তাদের বহনকারী ক্যাপসুলটি। নভোচারীরা সবাই সুস্থ আছেন, তবে কয়েক সপ্তাহ তাদের থাকতে হবে নাসার ক্রু কোয়ার্টারে। গোটা সফর শেষ করতে সময় লেগেছে 17 ঘন্টা। বিস্তারিত মনিরুজ্জামান বাবুর প্রতিবেদনে। প্রতীক্ষায় ছিল পুরো বিশ্ব। শঙ্কা ছিল ঠিকমতো পৃথিবীতে ফিরতে পারবে তো স্পেসএক্সের ক্রু ড্রাগন মহাকাশযানটি। তবে সব অপেক্ষার অবসান ঘটিয়ে 286 দিন পর নিরাপদে পৃথিবীর আলো বাতাসে ফিরলেন সুনিতা উইলিয়ামস, বুচ উইলমোর সহ 4 নভোচারী। গিয়েছিলেন 8 দিনের জন্য, কিন্তু কাটাতে হয়েছে 9 মাস। মহাকাশযান ড্রাগন পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশের পর মেলে প্যারাশুট। তারপর ধীরে ধীরে সেটি নেমে আসে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার কাছাকাছি সমুদ্রে। সেখানে আগে থেকে প্রস্তুত রাখা মার্কিন নৌবাহিনীর একটি উদ্ধারকারী জাহাজে তুলে নেওয়া হয়েছে সুনিতা এবং বুচকে। ফ্লোরিডার উপকূল থেকে এই নভোচারীদের সঙ্গে নিয়ে টেক্সাসের হিউস্টন শহরে জনসন স্পেস সেন্টারের উদ্দেশ্যে রওনা দেন উদ্ধারকারীরা। সেখানে তাদের বরণ করে নেওয়া হয়। মাথা ফুলেছে আগের তুলনায়, পাও খানিক সরু হয়েছে। 9 মাস মহাকাশে কাটানোর পর পৃথিবীতে ফেরার পর সুনিতা উইলিয়ামস এবং তার সঙ্গী বুচ উইলমোরের শারীরিক অবস্থার কিছুটা অবক্ষয় হয়েছে ঠিকই, কিন্তু তারা সুস্থ আছেন। তবে পৃথিবীতে ফিরে এলেও এখনই নিজের পরিবার, বন্ধু স্বজনদের সঙ্গে দেখা সাক্ষাৎ করতে পারবেন না মহাকাশচারীরা। কয়েক সপ্তাহ তাদের থাকতে হবে নাসার ক্রু কোয়ার্টারে। সেখানে বেশ কয়েক সপ্তাহ ধরে চলবে তাদের স্বাস্থ্য পরীক্ষা। কারণ বিশেষজ্ঞদের মতে দীর্ঘদিন মহাকাশে শূন্য মাধ্যাকর্ষণে থাকার কারণে শরীরবৃত্তীয় প্রক্রিয়ায় নানা হেরফের ঘটে। গত বছর জুনে বিমান প্রস্তুতকারী মার্কিন কোম্পানি বোয়িং এর তৈরি নভোযান স্টারলাইনারে চেপে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে গিয়েছিলেন সুনিতা ও বুচ। কিন্তু যে মহাকাশযানে তারা গিয়েছিলেন সেটিতে প্রযুক্তিগত সমস্যা দেখা দেয় আটকা পড়েন তারা। এমন অবস্থায় আটকে পড়া 2 নভোচারীকে ফিরিয়ে আনতে গত বছর থেকেই নানা পরিকল্পনা করতে শুরু করে নাসা। কয়েকবার ব্যর্থ হওয়ার পর অবশেষে আলোর মুখ দেখেছে স্পেসএক্সের ক্রু ড্রাগন মহাকাশযানটি। মনিরুজ্জামান বাবু, 71। শেকড়ের টানে ইটালি থেকে খেলতে এসে ফাহমিদুলের স্বপ্নভঙ্গ। প্রতিভাবান বালককে ফেরাতে মতিঝিল টু শাহবাগ, উত্তাল বাংলার ফুটবল আঙ্গন। পরিস্থিতি সামাল দিতে আজ দুপুরে ক্রীড়া উপদেষ্টা তাবিথ আওয়াল বৈঠক। ফাহমিদুল কি শেষ পর্যন্ত খেলতে পারবেন? খেলা যোগ উন্মোচন করেছে অপ্রিয় সত্য। এদিকে দাবি মানা না হলে বাংলাদেশের টিম বাস আটকে দেওয়ার হুঁশিয়ারি আন্দোলনকারীদের। মেহেদি নাইমের রিপোর্ট। Bring back Fahmidul. I am Fahmidul. Long march to Bafufe. We want justice. শিকড়ের টানে শিখরে উঠতে দেশ মাতৃকার রং গায়ে মেখে খেলতে এসেও না পারার আক্ষেপ। বিস্ময় বালক ফাহমিদুলকে বাদ দেওয়ার ইস্যুতে এমনই স্লোগানে উত্তাল মতিঝিল, শাহবাগ, রাজু ভাস্কর্য। একজন ফুটবলারকে দলে পেতে এমন আন্দোলন শেষবার কে দেখেছে কবে? হামজার গৌরবান্বিত জয়নিংয়ের আনন্দে পানি ঢেলে দিয়েছে ফাহমিদুলের না থাকা। দফা 1, দাবি 1। হামজা চৌধুরীর বাংলায় বৈষম্যের ঠাঁই নাই।
পরিস্থিতি এমন পর্যায়ে গেছে, বাধ্য হয়ে ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ আজ বসছেন বাফুফে প্রেসিডেন্ট তাবিদ আওয়ালের সঙ্গে। বুধবার দুপুরে ইস্যুটি সমাধান করতে বসতে যাচ্ছে দুই পক্ষ, কিন্তু আসলে কি হবে সমাধান, নাকি অমীমাংসিতভাবে চাপা পড়ে যাবে দেশের ফুটবল প্রেমীদের কান্না? এই প্রতিবেদনে সেটাই করা হবে পরিষ্কার। ফাহমিদুলের বয়স 18। ইতালির চতুর্থ স্তরে খেলা এই ফুটবলারের ক্যালিবার সম্ভাবনাময়, কিন্তু দল নির্বাচনে হেড কোচের সিদ্ধান্তই শেষ কথা। মঙ্গলবার রাতে হামজা হোটেল ইন্টারকন্টিনেন্টালে আসলে হেড কোচের সঙ্গে মিটিং করেন তাবিদ আওয়াল, যেখানে বাফুফে প্রেসিডেন্টকে তিনি স্পষ্টভাবে জানিয়ে দেন ফাহমিদুলকে তিনি আপাতত নিচ্ছেন না। তবে নিশ্চিতভাবেই বয়সভিত্তিক দলে ফাহমিদুল কোচের ভাবনায় ভালোভাবেই আছেন। কোচের এটুকু বুঝতে ফাহমিদুলকে সৌদি আরব পর্যন্ত নিতে হলো কেন, সে প্রশ্ন ঘুরে ফিরে আসছে বারবার। তাই যারা আশায় বুক বাঁধছেন, আজ তাবিদ আওয়াল আর ক্রীড়া উপদেষ্টা বৈঠকের পরই ফাহমিদুল ইতালি থেকে ঢাকার বিমান ধরবেন, তাদের আশায় নৈরাশ্য। খেলাযোগ নিশ্চিত হয়েছে, সেখানে আসছে না কোনো পরিবর্তন। ফাহমিদুল খেলছেন না, তিতা হলেও এটা ধ্রুব সত্য। শুধু তাই নয়, দুপুর 1টায় বাফুফেতে যে সংবাদ সম্মেলন, সেখানে দল ঘোষণা করবেন না হেড কোচ। প্রশ্নবান এড়াতেই কৌশলে তাবিদ আওয়ালের সঙ্গে ক্রীড়া উপদেষ্টার মিটিংয়ের পর বাফুফের ফেসবুক পেজে জানিয়ে দিতে পারে 25 মার্চ ভারতের বিপক্ষে ম্যাচের চূড়ান্ত স্কোয়াড। তবে থামছে না দেশের পিপাসার্থ ফুটবলের পাগলা ফ্যানদের আন্দোলন। ফাহমিদুলদের মতো প্রবাসী ফুটবলারদের স্বপ্ন অঙ্কুরেই যেন বিনষ্ট না হয়, সেজন্য দিয়েছে 4 দফা দাবি। মানা না হলে হোটেল থেকে টিম বাস আটকে দেয়া পর্যন্ত হুঁশিয়ারি। ব্রাজিল বিশ্বকাপ দলে রোমারিওকে ফেরানোর জন্য প্রেসিডেন্টের কাছ পর্যন্ত গিয়েছিল ভক্তরা। বাংলাদেশেও ফুটবলে কারো জন্য এমনটা হচ্ছে, এটা ফুটবলের নবজাগরণেরই বহিঃপ্রকাশ। ফাহমিদুলরা একদিন এখান থেকেই অনুপ্রেরণা নিয়ে দেশ কাঁপাবেন, কেননা 18 বছর বয়সটা যে হার না মানার। মেহেদি নাইম, 71। চলছে সংবাদ সংযোগ। সরাসরি সংবাদ এবং অনুষ্ঠান দেখতে চোখ রাখুন 71-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন 71-এর ইউটিউব চ্যানেল। 71-এর সঙ্গে থাকুন।